সজোরে একটা চপেটাঘাত করেছে। ওই বাংলায় চলতি কথায় বলে কানের গোড়ায় চড় দেওয়া। ওই কার্যত হিন্দু মহাসভাকে কানের গোড়ায় চড় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি বাংলার সাধারণ মানুষকে যে হয়রানি করেছে বুঝতে পারছে বল ব্যাক গিয়ারে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নিত্য নতুন নাটক রোজ আমদানি হবে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে লাইনে দাঁড় করাতো। রবীন্দ্রনাথরা 14 ভাই বোন ছিলেন। তারপর ঠাকুর আর টেগোর, ইংরেজিতে টেগোর, বাংলায় ঠাকুর, তার উপর শিলাইদহে জমিদারি পদ্মাপাড়ে। ও তো পাক্কা রোহিঙ্গা বলে দাগিয়ে দিত রবীন্দ্রনাথকে। দেখুন, এসআইআর ব্যাকফায়ার করেছে বলেই তো ওদেরকে হুমায়ুনকে মার্কেটে নামাতে হয়েছে, ওদেরকে মিমকে মার্কেটে নামাতে হয়েছে, ওদেরকে বিভিন্ন জায়গায় দাঙ্গার প্রস্তুতি তৈরি করাতে হচ্ছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক বিজেপি আর নির্বাচন কমিশন নামক দুর্বৃত্তরা। অরূপদা, বিরাতে একটি ঘটনা দেখা যাচ্ছে, হনুমান মন্দির তৈরিতে বাধা দিচ্ছেন বিজেপিরই এক নেতা, আর অভিযোগ করছেন বিজেপিরই আরএসএস ঘনিষ্ঠ আরেক নেতা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, যে অঞ্চলের কথা আপনি বলছেন, এই বিস্তীর্ণ বীরা হোক, গোমা হোক, অশোকনগর হোক, গোপালনগর হোক, বনগা হোক, এই অঞ্চলটায় মতুয়া অধ্যুষিত তপশিলি জাতি উপজাতির মানুষ বসবাস করে। যেই মানুষকে কার্যত বেনাগরিক করে দিয়েছে এই এসআইআর প্রসেস, তাদের অধিকাংশের কাছে 2001-এর আগের ডেটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম তালিকাতেই বাদ পড়ে গেছেন। সেই মানুষ যখন ক্ষুব্ধ, তখন সেই মতুয়াদের দৃষ্টি ঘোরানোর জন্য বিজেপি নিজেরা পরিকল্পিতভাবেই নাটক করছে। কারণ যারা মন্দির তৈরি করতে উদ্যোগ নিয়েছে তারা স্থানীয় বিজেপির নেতা, যে বাধা দিচ্ছে সেও বিজেপির নেতা। মানে এটা এরকম নয় যে অন্য কোনো দল থেকে বাধা দিয়েছে বা কোনো সম্প্রদায় থেকে বাধা দিয়েছে, একেবারেই তা নয়। তৈরি করছেও বিজেপি, বাধাও দিচ্ছে বিজেপি। এবার এখানেই প্রশ্নটা ওঠে, তাহলে কি বিজেপি বকলমে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ করছে? কারণ সাম্প্রতিক অতীতে এইরকম উদাহরণ আমরা দেখেছি যে ধর্মকে কি করে বিজেপি ব্যবহার করে রাজনীতি করে। কদিন আগে সরস্বতী পুজো গেছে, আপনারা দেখে নিন, সরস্বতী মূর্তি ভাঙচুর করে ধরা পড়েছে যে বিজেপির সদস্য। এর আগে রাজ্যে একাধিক জায়গায় মন্দির ভেঙে, মূর্তি ভেঙে ধরা পড়েছে। কখনো নদিয়ায় বিজেপির প্রসেনজিৎ ধরা পড়েছে, তো আমাদের এই জয়নগরে বিজেপির নেতা ধরা পড়েছে। সামগ্রিকভাবে গোটা রাজ্যে, মুর্শিদাবাদের নিমতিতায় রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে বিজেপির কর্মী ধরা পড়েছে। একটা মেরুকরণের বাতাবরণ তৈরি করা এবং তার থেকে ভোটের ডিভিডেন্ড কুড়োনো। এক্ষেত্রে ওই বিরাট যে ঘটনা আপনি বললেন সেটা একেবারেই, কারণ বিজেপি মন্দির তৈরি করলে বিজেপির আরেক নেতা বাধা দেবে কেন? কিন্তু অন্য কোনো দল বাধা দেয়নি। আসলে এসআইআর এর দিকে যাতে মতুয়াদের সম্প্রদায়ের মানুষের দৃষ্টি না যায়, তপশিলি জাতি উপজাতির মানুষ যাতে এইসব নিয়ে মেতে থাকে, মূল সমস্যা থেকে দূরে থাকে, সেই জন্য এই অপকৌশল। দাদা, এর আগেও আপনাদের বহু নেতা, এমনকি অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও আশঙ্কা করছিলেন যে এসআইআর এ যেহেতু বিজেপি সুবিধা অসুবিধা বেশি হচ্ছে, যেহেতু মতুয়া নাম বাদ যাচ্ছে, ফলে বিজেপি এই বিষয়টা অন্য অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারে, অন্য একটা বিষয়ে ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় গোটা রাজ্য জুড়েই এই ধরনের, মানে হনুমান মন্দির কাণ্ড যেটা আমরা দেখলাম অশোকনগরে, সেই ধরনের কাণ্ড গোটা রাজ্য জুড়েই কি এর পরিকল্পনা চলছে? দেখুন, এসআইআর ব্যাকফায়ার করেছে বলেই তো ওদেরকে হুমায়ুনকে মার্কেটে নামাতে হয়েছে, ওদেরকে মিমকে মার্কেটে নামাতে হয়েছে, ওদেরকে বিভিন্ন জায়গায় দাঙ্গার প্রস্তুতি তৈরি করাতে হচ্ছে। এবং এসআইআর যে ভয়ঙ্কর ভাবে ব্যাকফায়ার করছে এটা বোঝা যাচ্ছে। কারণ অধিকাংশ জায়গায়, যে বাংলাদেশি রোহিঙ্গার কথা বলেছিল, 1,20,00,000 নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান রয়েছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে এখন অবধি? ইলেকশন কমিশন কজনের নাম জানিয়েছে? সংখ্যাটা এখন অবধি শূন্য। অর্থাৎ যে 1,20,00,000 কথা বলে একটা গল্প তুলে বাংলার 10.5 কোটি মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলায় মানুষের বৈধ ভোটারের নাম কেটে দিল। মাথায় রাখতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ কাদের কাছে এসছে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসছে 1,36,00,000 মানুষের কাছে, যাদের নাম হয় 2002 সালের তালিকায় রয়েছে অথবা তাদের বাবা মার নাম রয়েছে। মানে কেউ এরা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা নন। তাহলে যে মানুষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নন, যে মানুষ ভারতীয়, বাবা মার নাম রয়েছে বা নিজের নাম রয়েছে, তাকে কেন লাইনে দাঁড়াতে হবে? প্রথম প্রশ্ন এখানেই ছিল। এই অসভ্য প্রসেসটা করে কার্যত বিজেপি বাংলার সাধারণ মানুষকে যে হয়রানি করেছে বুঝতে পারছে বল ব্যাক গিয়ারে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে
মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নিত্য নতুন নাটক রোজ আমদানি হবে। কখনো ইডি সিবিআই এর নাটক হবে, কখনো কোথাও হিন্দু মুসলমানের ঝামেলার নাটক হবে, কখনো মন্দির মসজিদের নাম করে অশান্তি পাকানোর নাটক হবে। এটাই বিজেপির কালচার। বিজেপি সর্বত্রই একই জিনিস করে, এবারও তার অন্যথা হচ্ছে না। আমরা আরেকটা জিনিস দেখলাম, সর্বোচ্চ আদালতে আমরা দেখলাম এসআইআর শুনানি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগের বুধবার সেখানে উপস্থিত ছিলেন। সেই নিয়ে আপত্তি তুলে এক হিন্দু মহাসভা, অখিল ভারতীয় হিন্দু মহাসভা আপত্তি জানিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলো, এবং সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির তরফ থেকে বলা হলো যে এই নিয়ে রাজনীতি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি হয়ে, পিটিশনার পার্টি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, তাতে হিন্দু মহাসভার গাত্রদাহ হচ্ছে কেন? হিন্দু মহাসভা যে বিজেপির পলিটিক্যাল গার্জিয়ান, হিন্দু মহাসভা যে কার্যত বিজেপির নিয়ন্ত্রক শক্তি, এর থেকেই প্রমাণিত হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো গেছেন বাংলার 10.5 কোটি মানুষ যাদের নাম বাদ যাচ্ছে, এই যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় ডাকা হয়েছে। কদিন আগে আমি দেখলাম বিজেপির নেতা, রাজ্যের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, যুব মোর্চার সভাপতি ছিল দেবজিৎ, দেবজিতের মাকে অ্যাম্বুলেন্সে করে সোনারপুরে বিডিও অফিসে হিয়ারিং এ যেতে হয়েছে। সারা রাজ্য জুড়ে একই চিত্র। তো মমতা ব্যানার্জি তো তাদের হয়েই সওয়ালটা করেছেন। 1.35 কোটি মানুষ, তার মধ্যে বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, এসইউসিআই আছে, নকশাল আছে, সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করেন না তারা যেরকম আছে, তেমনি তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন। মমতা ব্যানার্জি তো বেছে বেছে মামলা করেন যে 1.36 কোটির মধ্যে যারা তৃণমূল আমি শুধু তাদের হয়েই বলছি। মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য মামলা করেছেন, তাতে গাত্রদাহক আর হিন্দু মহাসভা সুপ্রিম কোর্ট কানটি মুলে দিয়েছে। কান মুলে বলে দিয়েছে তোমাকে এখানে এইসব বিষয় ফোপর দালালি করতে হবে না। এটা সুপ্রিম কোর্টের বিষয়। বরঞ্চ এই মমতা ব্যানার্জির শুনানির ফলে এতে গণতন্ত্র শক্তিশালী হবে। কোট আনকোট এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। আদালতের প্রতি মানুষের আস্থার প্রকাশ এটা, যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, হেড অফ দ্য স্টেট, তিনি আদালতের উপর ভরসা রেখে, আস্থা রেখে তিনি নিজে আদালতের কাছেই আবেদন করতে এসেছেন। এতে তো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা, ন্যায় বিচারের প্রক্রিয়ার হাতই আরো শক্তিশালী হচ্ছে। সুপ্রিম কোর্ট পত্রপাত ভর্ৎসনা করেছে হিন্দু মহাসভাকে এবং মমতা ব্যানার্জির কাজকে সদর্থক হিসেবে প্রশংসা করেছে। এখানেও কি বিজেপি, মানে যেহেতু হিন্দু মহাসভাকে বিজেপির মানে ঘনিষ্ঠ সংগঠন বলা হয়, বিজেপিরই ধাক্কা বলে আপনার মনে এটা হয়? বিজেপির ধাক্কা শুধু তাই না, এটা মানে সুপ্রিম কোর্ট ভদ্র ভাষায় বলতে গেলে সজোরে একটা চপেটাঘাত করেছে। ওই বাংলায় চলতি কথায় বলে কানের গোড়ায় চড় দেওয়া। ওই কার্যত হিন্দু মহাসভাকে কানের গোড়ায় চড় দিয়েছে সুপ্রিম কোর্ট। দাদা, তারপরেই আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালতে এসআইআর এর যে মামলা, সেখানে অবজারভারদের ক্ষমতা যে আগে যা ছিল সেটা কার্যত হ্রাস পেল, এবং ইআরওদের ক্ষমতা চূড়ান্ত হলো। দেখো, বিষয়টা অবজারভার নয়, বিষয়টা মাইক্রো অবজারভার। হ্যাঁ, একদম। মাইক্রো অবজারভারদের রাখা হয়েছিল তারা ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসছে তাদের নাম বাদ দেওয়ার জন্য, এবং তাদের হাতেই ক্ষমতা ছিল। এটা সম্পূর্ণ বেআইনি। ইআরও বা এইআরওদের হাতেই এই ক্ষমতা রাখার কথা ছিল। সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির এই মানে আবেদনের পরে, সুপ্রিম কোর্টের সওয়ালের পরে পরিষ্কার করে দিয়েছে মাইক্রো অবজারভাররা কোনোভাবেই এই ডিলিশন কাজের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ বিজেপি যাদেরকে সামনে রেখে ভোট চুরিটা করতে গেছিল, সুপ্রিম কোর্ট সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে। ডিলিশনের ক্ষমতা একমাত্র ইআরওদের হাতে থাকছে, এবং যেই ব্যক্তি শুনানিতে পার্টিসিপেট করবে, কাগজ নিয়ে যাবে, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলায়, মানে একজনের নাম, তোমার নাম ধরো তুমি দুর্জয়, দুর্জয় বাংলার থেকে তুমি এসছো আমাদের ইন্টারভিউ নিতে। দুর্জয় বানান তুমি লেখো DURJOY, কেউ লিখতে পারে DURJAY, দুটো নামই দুর্জয় হয়। এবার ধরো তোমার 2002 সালে নামটা ভোটার লিস্টে ছিল DURJAY, তুমি পরে দেখলে যে না, তোমার নামের বানানটা বাকি সব সার্টিফিকেটে DURJOY আছে, তার জন্য তুমি পরে রেকটিফাই করে নিলে। এবার 2025-এ যেহেতু তোমার বানান DURJOY, আর 2002 সালে তোমার নাম, আমি ধরে নিচ্ছি আর কি এটা প্রসঙ্গ হিসেবে, DURJAY ছিল, তার জন্য তোমাকে নোটিশে খেয়ে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি রোহিঙ্গা নন। 6 জনের বাবার নাম যদি এক হয় তাহলে তাকে লাইনে দাঁড়াতে হবে কেন রে ভাই? নরেন্দ্র মোদীরও তো 6 ভাই বোন, হিম্মত হবে নির্বাচন কমিশনারের নরেন্দ্র মোদীকে লাইনে দাঁড় করিয়ে প্রমাণ করতে যে ও রোহিঙ্গা নয়, অনুপ্রবেশকারী নয়, প্রধানমন্ত্রী পদ বাতিল করতে হবে? ক্ষমতা হবে ভ্যানিশ কুমারের? মুরদ আছে? আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে লাইনে দাঁড় করাতো। রবীন্দ্রনাথরা 14 ভাই বোন ছিলেন। তারপর ঠাকুর আর টেগোর, ইংরেজিতে টেগোর, বাংলায় ঠাকুর, তার উপর শিলাইদহে জমিদারি পদ্মাপাড়ে, ও তো পাক্কা রোহিঙ্গা বলে দাগিয়ে দিত রবীন্দ্রনাথকে। এই হচ্ছে অসভ্য বর্বর নির্বাচন কমিশনের আসল চেহারা।
মমতাদি ঠিক এই জায়গাটাতেই সুপ্রিম কোর্টের কাছে দরবার করেছেন, আবেদন করেছেন। আমরা কৃতজ্ঞ মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কাছে যে তারা একেবারে বাংলার মানুষের স্বার্থে এই আবেদনের পরে রায় দিয়ে জানিয়ে দিয়েছেন যে অসভ্যতামি বাংলার মানুষ দেশের সুপ্রিম কোর্ট বরদাস্ত করবেন না। এই যে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া মানে বাড়িয়ে দেওয়া হলো যে শুনানির জন্য 1 সপ্তাহ সময়সীমা করা হলো। 1 সপ্তাহ যথেষ্ট সময় নয়। এই প্রক্রিয়া ফুল প্রুফ করতে গেলে বছর সময় লাগার কথা। এটা করেছি বিজেপি গায়ের জোরে, যাতে সব প্রসেস ভেরিফিকেশনের আগে বেশ কিছু মানুষকে বাদ দেওয়া যায়। ওদের টার্গেট হচ্ছে ভোটার তালিকা থেকে একটা ভোটে বাদ দিয়ে দেওয়া, যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তারপরে তারা মামলা করবে, আবেদন করবে, আবার নাম উঠে যাবে, ততদিনে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কারণ ওদের চিন্তা ছিল বিজেপির সাথে তৃণমূলের ভোটের তফাৎ হচ্ছে 70 লক্ষ ভোটের, তাই জন্য ওরা 1,20,00,000-এর টার্গেট দিয়ে রেখেছিল, যাতে ওই নামটা বাদ গেলে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তো এই যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, দুর্জয় বাংলার জন্যই বলছি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক বিজেপি আর নির্বাচন কমিশন নামক দুর্বৃত্তরা। দাদা এই যে সময় পিছোচ্ছে, 14 তারিখ প্রকাশ করার কথা ছিল, 1 সপ্তাহ পিছিয়ে গেল, সম্ভবত 28 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বের হতে পারে। আজকে তাই শোনা যাচ্ছে, প্রথমে ছিল 1 সপ্তাহ পেছোচ্ছে, অর্থাৎ 21 বা 22 ফেব্রুয়ারি কথা ছিল, আজকে শোনা যাচ্ছে সম্ভবত 28 ফেব্রুয়ারির মধ্যেই সেটা বেরোবে। এবং ফাইনাল লিস্ট না বেরোনো পর্যন্ত তো নির্বাচন ঘোষণা সম্ভবত করা যাবে না। তো ফাইনাল লিস্ট বেরোলে তারপরে নির্বাচন ঘোষণা হবে, এবং নির্বাচন ঘোষণা হলে যদি ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে নির্বাচন ঘোষণা হয়, তার মানে 30 দিন থেকে 45 দিন, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে বা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সেই নির্বাচন শুরু হবে। এপ্রিলের মধ্যেই তাহলে নির্বাচন শেষ হয়ে সম্ভবত ফলাফল এপ্রিল মাসেই কাউন্টিং হয়ে যাবে, অর্থাৎ যে শিডিউল টাইম রয়েছে 5ই মে, তার আগেই ইলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা আশঙ্কার কথা, এটাই আমার শেষ প্রশ্ন, একটা আশঙ্কার কথা উঠছে যে এইভাবে মানে এর আগেও বেশ কয়েকবার পিছিয়েছে এই এসআইআর প্রক্রিয়া, আবার তারিখ পেছালো। ফলে কোথাও গিয়ে কি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সম্পন্ন না হয়, তালিকা প্রকাশ না হয়, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে ভোট হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও বেশ কয়েকবার বলেছিলেন যে যদি তালিকা প্রকাশ না হয় ঠিকমতো, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করাতে হবে, কারণ ভোট তো করাতেই হবে স্বাভাবিকভাবে। আপনারাও কি সেই আশঙ্কাই করছেন? এইটা শুভেন্দু অধিকারী মনের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে, যে রাষ্ট্রপতি শাসন, কারণ ওরা জানে বাংলার মানুষের ভোটে ওরা ক্ষমতা দখল করবে না। কিন্তু শুভেন্দু যে আইনটা জানে না তা নয়, আইনটা খুব ভালো মতো জানে। আইন অনুযায়ী যদি নির্বাচন কমিশন সময়ে ভোট করতে না পারে, রাজ্য সরকার 6 মাস অব্দি এক্সটেনশন নিয়ে কাজ চালাতে পারে। আইন জানে না তা নয়, আইন জেনেও মানুষকে মিসলিড করছেন এক। দ্বিতীয় কথা, নির্বাচন সময়ে পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেটা করতে না পারলে রেসপন্সিবিলিটি তার জন্য নির্বাচন কমিশনের থাকবে, রাজ্যের থাকবে না।